सुशांत चौधरी। माननीय उपाध्यक्ष महोदय, गत 7 तारीखे আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই রাজ্যের অর্থবর্ষ 2023 এবং 24 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন এবং গত 3 দিন ধরে বাজেট পেশ করার পর থেকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের সদস্যরা এই বাজেটের সমর্থনে বা বিপক্ষে বক্তব্য রাখছেন। আজকে বাজেটের শেষ দিন, এই ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশনে, তাই শেষ পর্যায়ে যে কাট মোশন আমি আমার দপ্তরে যে খানা কাট মোশন এসছে, আমার বক্তব্যের শুরুতে সবিনয় যারা এই কাট মোশন এনেছেন তাদের বিরোধিতা করছি, বক্তব্যের বিরোধিতা করছি এবং কাট মোশন প্রত্যাখ্যান করছি। বিভিন্ন বক্তারা যারা বক্তব্য রেখেছেন, জেনারেল ডিসকাশন হয়েছে বাজেটের উপর এবং প্রত্যেক বক্তা বাজেট নিয়েই আলোচনা করেছেন এবং বাজেটের বাইরে গিয়েও অনেক কিছু আলোচনা করেছেন। তো একটা কথা পরিষ্কার, যে বাজেটের আলোচনা থেকে অনেক কিছু বেরিয়ে এসছে, অনেক নতুন সদস্যরা এসছেন, অনেক নতুন বক্তব্য রেখেছেন, আমরাও তাতে সমৃদ্ধ হয়েছি। আমি শুরুতেই বলতে চাইব যে বিশ্ববিখ্যাত একজন ফিলোসোফার উইলিয়ামস জেমস একটা কোট করেছিলেন, "The greatest discovery in my generation I have found that human beings can alter their lives by altering their attitudes." মানুষ যদি তার দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলে তবে তার জীবনটাকে বদলে দেওয়া যায়, সমাজটাকে বদলে দেওয়া যায়। তো আমি শুরুতেই অ্যাপিল করব, আহ্বান জানাবো বিরোধী দলের যারা সদস্যরা, আমাদের এই যে বাজেট, এই বাজেটের যারা বিরোধিতা করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করতে। কারণ একটা সময় ছিল যখন 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, 12,000 কোটির বাজেট হতো এবং এই রাজ্যের মানুষকে অলীক স্বপ্ন দেখানো হতো। আর আজকের বাজেট, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো হৃদয়ের অন্তঃস্থল থেকে, মন্ত্রী পরিষদের সদস্যদের তরফ থেকে, যেবারই প্রথম এবারকার বাজেটে টোটাল যে আমাদের 27,000 কোটি টাকার উপর বাজেট করা হয়েছে, 27,654 কোটি টাকা, তার মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব থেকে বেশি 5,000 কোটি টাকার উপর ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানে রাখা হয়েছে, যা ত্রিপুরা রাজ্যে প্রথম এবং একটা ইতিহাস। কারণ এইচ.এল. ভাটিয়া তার বইয়ে লিখেছেন, "If you invest or if you spend 1 rupee on capital expenditure, it gives a return of 2.49 rupees. And if you invest 1 rupee on revenue expenditure, it gives a return of 99 paisa." আজকে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5,000 কোটি টাকার উপর রাখা হয়েছে এবং ত্রিপুরার মতো ছোট রাজ্যে 22,000 কোটি টাকার উপর যেখানে রেভিনিউ এক্সপেন্ডিচার রয়েছে, কারণ আমরা জানি রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে বেতন, আমাদের পেনশন সমস্ত কিছু দিতে হয়। আজকে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ধরে রাখা হয়েছে, আমি সমস্ত অর্থ দপ্তরকে ধন্যবাদ জানাবো যে আগামী দিনে এটা একটা নতুন দিগন্তের সূচনা করবে। এবং আমাদের যে ডেফিসিট 611 কোটি টাকার মতো ডেফিসিট রাখা হয়েছে, সেই ডেফিসিট আমরা আমাদের দপ্তর যে লক্ষ্যমাত্রা রেখেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে বৃদ্ধি করে ধীরে ধীরে আমরা এই ডেফিসিট সেখান থেকে রিকভারি করতে সমর্থ হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আমাদের সরকার যখন গঠিত হয় তার আগের এবং তার কিছু পরের বাজেট যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ধরা হয়েছিল,
2017-18 অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 2084 কোটি টাকা। 2018-19 অর্থবর্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 22,32,78 কোটি টাকা। 2018-19 অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়িয়েছে 35,79 কোটি টাকা এবং 2019-20 অর্থবর্ষে সেটা ছিল 34,69 কোটি টাকা। আজকে সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5 বছর পরে 5,000 কোটি টাকার উপর সেখানে ধার্য মাত্রা রাখা হয়েছে, যেটা আমি বিশ্বাস করি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অর্থনীতিতে এবং স্বাবলম্বী ত্রিপুরা করতে আমাদের একটা নতুন সেখানে দিগন্তের সূচনা করবে। বিভিন্ন বক্তারা এখানে বক্তব্য রেখেছেন বাজেটের সমর্থনে এবং বিপক্ষে। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, 2 থেকে 4টা পয়েন্ট। তারপর বন্ধুরা যারা কাঠমোশান এনেছেন আমার কিছু 2-3টে দপ্তরের উপর, কারণ মাননীয় সদস্য বিরজিৎ সিনহাও একটা কাঠমোশান এনেছিলেন, উনি আলোচনায় অংশগ্রহণ করেননি, তাই মাননীয় অনিমেষ দেববর্মা এবং শৈলেন্দ্র নাথ মহোদয় যে কাঠমোশান এনেছেন সে বিষয়ে আমি ফিরে আসছি। আমাদের বাজেট যেটা নতুন বাজেট, নতুন দিগন্তের সূচনা করবে আমরা আশা রাখছি। এবং রুটি কাপড়া মাকান, যেটা মাননীয় অভিষেক দেব রায় বলার চেষ্টা করেছিল যে বেসিক নিড কি মানুষের, রুটি কাপড়া মাকান, এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়ে সেই বাজেটটা করা হয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন এবং এই বাজেটে যেটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি সারা বিশ্বে রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছেন উনার সিদ্ধান্তের ফলে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি যেটা নিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা। আমাদের রাজ্য এই এলাকায় স্বাস্থ্যের জন্য আমাদের বাইরে যেতে হতো, এই রাজ্যে মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করত। আমরা দেখতাম ধলাই যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেই ধলাইয়ের বিভিন্ন জায়গায় গন্ডা তুইসা, আমবাসা, সালেমা, এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখানে বন্ধুরা রয়েছেন সদস্যরা ম্যালেরিয়া হয়ে, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করত, পাহাড়ে মৃত্যুর মিছিল হতো, কারণ তাদের কাছে অর্থ ছিল না বাইরে গিয়ে চিকিৎসা করানো। তাদের শেষ সম্বলটুকু কি ছিল? আগরতলার জিবি হাসপাতাল, যেখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত না সঠিকভাবে। মোদিজি আয়ুষ্মান ভারত ঘোষণা দিলেন, আমাদের রাজ্য মানুষ সেই আয়ুষ্মান ভারতের সুযোগ নিলেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে স্বাস্থ্য দপ্তর, উনি তার প্রয়োজনীয়তাটা বোধ করেছেন নিজে একজন পেশায় ডাক্তার হিসাবে, এবং মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা নামে বছরে 59 কোটি টাকা ব্যয় করে সেখানে 4,75,000 মানুষকে, যা আয়ুষ্মান কার্ডের বাইরে রয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীও রয়েছেন, বিরোধী দলনেতাও রয়েছেন, বিরোধী দলের সদস্যরাও রয়েছেন, কাউকে বাদ দেওয়া হবে না। 1 to all, প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যকে স্বাস্থ্যের বীমায় আনায় হবে 5 লক্ষ টাকা করে। একটা বন্ধুও কিন্তু তার প্রশংসা করলেন না, কারণ আমি একটা কথা বলেছি যে এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। যাদের চোখ হলুদ হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে, সমস্ত জিনিস তাদের কাছে হলুদই মনে হবে। আক্ষেপের সঙ্গে আমরা বলতে হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত বছরে 59 কোটি টাকা ব্যয় করার জন্য সেখানে রাখা হলো, দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। এটা ত্রিপুরা মথা নয়, কংগ্রেস নয়, কমিউনিস্ট পার্টি নয়, বিজেপি নয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা পঞ্চায়েতের সাধারণ সদস্য পর্যন্ত উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আজকে সেই বাজেটকে তারা বিরোধিতা করছে, সেই বাজেটের বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা কাঠমোশান আনছে। আমাদের ঘৃণার স্বরে, আক্ষেপের সুরে আমরা তাই তার বিরোধিতা করছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অনেক বক্তব্য রেখেছেন তথ্য সহকারে।
মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কিন্তু বিগত 5 বছরে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2 বছর আমরা করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি, সারা বিশ্ব দেখেছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন, কোভিশিল্ড আবিষ্কার করে আমাদের রাজ্যের, আমাদের দেশের মানুষকে শুধু বাঁচাননি, সারা বিশ্বের মানুষকে সেখানে বাঁচিয়েছেন, অধিকাংশ দেশের মানুষকে সেখানে বাঁচিয়েছেন। আমাদের রাজ্যে অধিকাংশ মানুষকে বিনামূল্যে চাল প্রদান করেছেন। আজকে মানুষ, গরিব অংশের মানুষ, যেটা রতনদা বলছিলেন, বলার চেষ্টা করেছেন যে বিগত নির্বাচনে আমাদের সফলতার কারণ কি, সেটা হচ্ছে সফলতার অন্যতম একটা কারণ যে বিনামূল্যে গরিব অংশের মানুষ, যেটা বিগত দিনে কমিউনিস্ট পার্টির মিছিল মিটিংয়ে লম্বা লাইন করত, তারাই আমাদের সঙ্গে এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের সরকারকে গঠন করেছে। ওই যে রুটি কাপড়া মাকান, বেসিক নিড, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দিতে সক্ষম হয়েছিলাম মাননীয় উপাধ্যক্ষ মহোদয়। আজকে সেই জিনিসগুলোর তারা সমর্থন করলেন না। আমাদের আক্ষেপের সুরে বলতে হয়, এখানে বিরোধী দলের সদস্যরা প্রথম দিন থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, তিনও দল এক জায়গায় এসে, একসঙ্গে এসে যে উন্মাদনা তৈরি করার চেষ্টা হয়েছে, সারা দেশে যার প্রভাব গেছে, এবং তার জন্য একজন সদস্যকে পুরো সেশনের জন্য সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। আজকে বাজেট পেশ করছেন মাননীয় অর্থমন্ত্রী। আগামী 1 বছর রাজ্যটা কিভাবে চলবে তার রূপরেখা তৈরি হচ্ছে। আমার আপনার গরিব অংশের মানুষের রূপরেখা তৈরি হচ্ছে। তার বিরোধিতা করে যে নাটক মঞ্চস্থ করেছেন, আজকে সেটা সারা দেশের কাছে আমাদের এই বিধানসভা কালিমালিপ্ত হয়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের অধিকাংশ বিরোধী দলের সদস্যরা, বিশেষ করে ত্রিপুরা মথার বন্ধুরা বলেছেন যে এডিসিকে বঞ্চনা করা হয়েছে। এবারকার বাজেটে মাননীয় বিরোধী দলনেতাকে বলবো, বাকি সদস্যদেরকে বলবো, এবারকার বাজেটে যে অর্থ প্রাবধান আপনাদের জন্য রাখা হয়েছে, বিগত কোনো সরকারের আমল এডিসির জন্য এই অর্থ ছিল কিনা, ট্রাইবেলের জন্য। এডিসির বাজেটের কথা আমি ছেড়ে দিলাম। আমাদের যে 27,000 কোটি টাকার উপর বাজেট হয়েছে, তার মধ্যে 5,608 কোটি 72 লক্ষ টাকা শুধু উপজাতিদের জন্য খরচ করা হবে। ইন টার্মস অফ পার্সেন্টেজ যদি আমরা দেখি, তবে 39%-এর উপর আপনাদের জন্য বাজেটে রাখা হয়েছে উপজাতি অংশের মানুষের জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে এডিসিকে কেন সরাসরি দেওয়া হচ্ছে না, এডিসির অর্থ বাজেট কত পেলাম? আমার প্রশ্ন আপনাদের কাছে, আজকে যারা আগরতলা শহরে আছেন, বসবাস করছেন উপজাতি অংশের মানুষ, অনিমেষবাবু আগরতলাতে থাকেন, অধিকাংশ সদস্যরা আগরতলাতে আপনাদের একটা অ্যাড্রেস রয়েছে। তো আগরতলায় থাকার সুবাদে কি আপনারা উপজাতি নন? আপনাদের প্রত্যেকের পরিবার যারা কৃষ্ণনগরে থাকেন, অভয়নগরে থাকেন, লালবাহাদুরে থাকেন, প্রত্যেকের পরিবার আপনারা এডিসিতে রয়েছে, এডিসির সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। আজকে এই যে 5,608 কোটি 72 লক্ষ টাকা যেটা এডিসি আমাদের উপজাতিদের জন্য আমরা রাখা হয়েছে, বিগত দিনে 25 বছরের সরকার আপনারা দেখেছেন সিপিআইএম এর কি বলতো। সিপিআইএম এর বন্ধুরা উপজাতিদের দরদের কথা বলতো, আর যেই নেতার সমর্থনে আপনারা কথা বলছেন বা আপনার দলের যিনি সুপ্রিমো, সেই রাজ পরিবারের সদস্য, সেই রাজ পরিবারের বিরুদ্ধে তারা কথা বলতো। কি বলতো তারা? যে ত্রিপুরার মহারাজারা রাজ্যটাকে ঠকিয়েছে, ত্রিপুরার মহারাজারা রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এডিসির প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মা থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় নেতা তাদের রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের সরকার এসে রাজ পরিবারকে সেখানে মর্যাদা দিয়েছে। বীর বিক্রমের নামে আমাদের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে উৎসর্গ করেছে। বীর বিক্রমের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে ট্যুরিজমের আন্ডারে সেখানে রাজাদেরকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে আমাদের লাইট এন্ড সাউন্ড সিস্টেম করা হয়েছে ট্যুরিজম দপ্তরের আন্ডারে।
এটা আপনাদের কাছেও লজ্জার বিষয়। মাননীয় ত্রিপুরা মথার বন্ধুদেরকে আমি বলবো, আজকে সেই সদস্যরা, জিতেন বাবুরা আপনাদের জন্য দরদ হয়ে গেল। ফ্লোর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, একসঙ্গে ওএলএনএম এ বিরোধিতা করছেন, ওয়াচ অ্যান্ড ওয়ার্ডসের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, আপনাদেরকে সাসপেন্ড হতে হচ্ছে। এদের ফাঁদে পা দেবেন না মাননীয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো। যখন যেমন তখন তেমন। ৭৭-৭৮-এর কথা মনে করবেন। ওই যারা বলছে আমার বন্ধুরা, আমরা শুনেছি, দেখিনি, কিন্তু শুনেই যে ভয়াবহ চিত্র চোখের সামনে ফুটে উঠে। ক্ষমতায় থেকে কি হবে? ছাত্র রাজনীতি থেকে আমরাও রাজনীতি করি, আমরাও দেখেছি ক্ষমতায় থাকলে সিপিআইএম এক ধরনের থাকে, ক্ষমতা থেকে যখন চলে যায় তখন একটা সাহারা খুঁজে, যেটা পশ্চিমবাংলায় আমরা দেখেছি। যেই কংগ্রেস পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে ৫৫,০০০ মানুষকে কুইয়েছে, খুন হয়েছে, সেই কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে নির্লজ্জের মতো, বেহায়ের মতো জোট করেছে। মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, একটা আসনও জয়যুক্ত করেনি। আর এ রাজ্যেও যারা বিগত দিনে সিপিএম বিরোধী লড়াই করেছে, মেকি লড়াই আমি বলবো, আজকে তারাই নিজেদের স্বার্থের জন্য কংগ্রেস সিপিআইএম এর সেখানে অ্যালায়েন্সকে বামগ্রেস হিসেবে যেটাকে আখ্যায়িত করা হয়েছে, মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে বন্ধুরা। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই বাজেট, যে বাজেট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটকে আপনারা নিঃশর্তভাবে সমর্থন করুন। আমি আমার কাটমোশনে আসছি। সম্মানিত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা কাটমোশন এনেছেন। Need to open fair price shop in every ADC village wherever there is no fair price shop till date. আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাইছি যে ত্রিপুরা রাজ্যে ২০৫৪টি রেশন শপ রয়েছে। তার মধ্যে আমাদের যে ৫২৭টি এডিসি ভিলেজ কমিটি রয়েছে, প্রতিটি ভিলেজ কমিটিতে একটা করে ফেয়ার প্রাইস শপ রয়েছে। তার থেকে বেশি এই ২০৫৪টি রেশন শপের মধ্যে ৭১২টি রেশন শপ, সরকারি ন্যায্য মূল্যের দোকান আমাদের এডিসিতে রয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যেটা একটা নিয়ম রয়েছে যে একটা রেশন শপ করতে গেলে মিনিমাম ৪০০ কার্ড থাকতে হবে। আগে থাকতো ৮০০, ১০০০, ১২০০, ১৪০০। আমরা সেটাকে বাইফার্কেট করেছি, যে একটা রেশন শপ তার মধ্যে ১০০০ কার্ড, ১২০০ কার্ড, মানুষকে ৫ কিলোমিটার, ৭ কিলোমিটার, ১০ কিলোমিটার দূরে যেতে হচ্ছে রেশন আইটেম আনার জন্য। আমাদের সরকার আসার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই রেশন শপের সংখ্যা বৃদ্ধি করা হয়। মিনিমাম ৪০০ কার্ড যেখানে থাকবে সেখানেই একটা রেশন শপ দেওয়া যেতে পারে। তার উপর ৫০০-৬০০ কার্ড থাকলে তো কোনো আপত্তি নেই। আজকে তাই রেশন শপের সংখ্যা বৃদ্ধি হয়ে ২০৫৪টা রেশন শপ হয়েছে আমাদের রাজ্যে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ব্রু রিয়াং শরণার্থীরা রয়েছেন তাদেরকেও, তাদের জন্য ১৭টি রেশন শপ সেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে, যাতে কোথাও তাদের রেশন আইটেম পেতে এখানে অসুবিধার সম্মুখীন হতে না হয়। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে ন্যায্য মূল্যের দোকান, এই ন্যায্য মূল্যের দোকানে আগে বামপন্থী বন্ধুরা, সিপিআইএম এর বন্ধুরা মাঠ ঘাট গরম করতে আমরা শুনতাম যে ১৩টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে প্রদান করতে হবে। নিজেরা দিতেন না, সরকারে ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলতেন, কথা বলতেন, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। দিল্লির বঞ্চনা আমরা পাচ্ছি না। আর গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে ভুল পথে পরিচালিত করতেন, ওই নেতাদের কথায় বিশ্বাস করতেন। তারা সরকারের থেকে তারা দিতে পারলো না। আমাদের দল বিরোধী দলে যখন ছিল, সরকারে আমরা আসিনি,
আমাদের নির্বাচনী ভিশন ডকুমেন্টে ছিল আমরা সরকারে গঠন করব, আমরা এমএসপি রেটে ধান ক্রয় করব, আমরা সরকারে আসব, আমরা 13টি নিত্য প্রয়োজনীয় শুধু দ্রব্য নয়, তার বাইরে এসেনশিয়াল কমোডিটিস নন পিডিএস আইটেম যেগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করব। এবং আজকে আপনারা দেখুন যে চাল প্রদান করা হচ্ছে, চালের বাইরে লবণ, চিনি, ডাল, বিভিন্ন সয়াবিন, মশলা, প্রতিটা জিনিস আমরা বৃদ্ধি করেছি রেশন শপের মাধ্যমে, সাবসিডাইজ রেটে মানুষ সেখানে পাচ্ছে। আপনার এই যে মশলা দেওয়া হয়েছে, এটা কি সাবসিডি দেয় সরকার? আমি বলছি আপনাকে, যা রেট দেওয়া হচ্ছে আপনি জানেন না, একটু জেনে নেবেন শ্যামলবাবু। মার্কেটে যদি কোনো আমি বলছি, মার্কেটে যদি কোনো প্রোডাক্টের দাম 10 টাকা থেকে থাকে, আপনি রেশন শপে গিয়ে দেখুন তার দাম রয়েছে 8 টাকা। তবে সেটা না 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 একটা প্রসেস রয়েছে। আমি বলছি, বক্তব্যটা আগে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। ন্যায্য মূল্যে আমরা রেশন শপের মধ্যে পিডিএস আইটেমই থাকবে এমন নয়, বাধ্যবাধকতা নেই, অন্য জিনিসও থাকতে পারে, কারণ মানুষকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে শেষ কথা। মানুষ কম দামে জিনিস পাবে, তার জন্য আমরা রেশন শপের মধ্যেই যেটা বাজারে 10 টাকা সেটা রেশন শপে আমরা 8 টাকা দিয়ে মানুষকে দিচ্ছি। আপনাদের মতো 13টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষকে দিতে হবে সেটা নয়। আমরা কাজে বিশ্বাস করি, স্লোগানে নয়, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য নয়। তবে যে কথা বলছিলাম মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, তো মাননীয় বিরোধী দলনেতা যে কাঠমোশান এনেছেন, সেই কাঠমোশান আমি মানতে পারছি না। তা সবিনয় আমি প্রত্যাখ্যান করছি। এবং মাননীয় শৈলেন্দ্রনাথ চন্দ্রনাথ সম্মানিত সদস্য যে কাঠমোশান এনেছেন, একই আইটেমের, একই ক্যাটাগরির, failure to control and eliminate wasteful expenditure for computerization of food store go down under special component plan for SC। আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন থেকে প্রচেষ্টা স্টার্ট হয়েছে, বলতে আপত্তি নেই, কিন্তু তারা করে উঠতে পারেনি। আমাদের সরকার যখন গঠিত হলো, আমরা এই পজ মেশিন চালু করেছি এবং প্রতিটা ক্ষেত্রে যাতে ট্রান্সপারেন্সি মেনটেন করা যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে। এবং আমাদের এন্ড টু এন্ড কম্পিউটারাইজেশন কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত রেশন কার্ড ডিজিটাইজেশন, পিডিএস সাপ্লাই চেইন এবং রেশন শপের অটোমেশন প্রক্রিয়ার কাজে হাত দেওয়া হয়েছে। 18-19 অর্থবর্ষে রাজ্যের সবগুলো রেশন দোকানগুলিতে ই-পজ মেশিন বসানো হয় এবং যার মাধ্যমে ভোক্তাদের আধার ভেরিফিকেশনের মাধ্যমে তাদের বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2010 অনুযায়ী রাজ্যের খাদ্য গুদাম থেকে রেশন শপ পর্যন্ত খাদ্যশস্য পৌঁছানো, লোডিং আনলোডিং খরচ, এফপি সব ডিলার কমিশন বাবদ ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় অর্থের 75% কেন্দ্রীয় সরকার বহন করে থাকে। এই পরিপ্রেক্ষিতে 2023-24 অর্থবর্ষের বাজেটে 21 নং ডিমান্ডে 3456 হেড অফ অ্যাকাউন্টে 60 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই সম্পূর্ণ বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে সেন্ট্রাল সেক্টর স্কিম, ইন্ট্রাস্টেট মুভমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং অফ ফুড গ্রেস অ্যান্ড এফপিএস ডিলার্স মার্জিন এর অধীন অনুদান হিসেবে পাওয়া যাবে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সদস্য যেটা বলতে চাইছেন যে ওয়েস্টফুল ম্যানেজমেন্ট বা আমাদের ওয়েস্টফুল এক্সপেন্ডিচার সেটা করা হচ্ছে, আমি সেটা মানতে অস্বীকার করছি। কারণ আপনাদের আমল থেকেই ডিজিটাইজেশন প্রসেস শুরু হয়েছে। যেটা আমি বলেছি যে সেরে উঠতে পারেননি বা করে উঠতে পারেননি, ই-পজ মেশিন আজকে প্রদান করা হয়েছে। যারা বেনিফিশিয়ারি
গরিব অংশের মানুষ তারা যেন তাদের কোনো জিনিস থেকে বঞ্চিত না হয়। একটা সময় ছিল রেশন শপের বিরুদ্ধে অনেক আঙ্গুল তোলা হতো, যে জিনিসপত্র মানুষকে বঞ্চিত করে বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে। কিন্তু আজকে এই ইপজ মেশিন আসার ফলে মানুষ কিন্তু তার ন্যায্য মূল্যের যে জিনিসপত্র সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে না। পাকা পথে রেশন ডিলাররা কোনোভাবেই জিনিসপত্র বাজারে বিক্রি করতে পারছে না। সুতরাং আগামী দিনে আরও আমাদের যে রেশন কার্ড রয়েছে, এটা পুরনো মান্দাদ আমলের রেশন কার্ড, তার পরিবর্তে আমরা স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এনেছেন। ওই মহারাষ্ট্রের একটা নাগরিক ত্রিপুরা রাজ্যে এসে রেশন সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিটা ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, সেই জিনিসগুলো আমরা ফলো করব। সুতরাং মাননীয় সদস্যের আনা যে কাটমোশন, সেটা আমরা সবিনয় সেখানে প্রত্যাখ্যান করছি এবং মানতে পারছি না। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আমাদের আরও দু একজন সদস্যরা বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাইকে আবারও এই সেশনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ।